চাহিদা ছিল মূল্যস্ফীতির চাপে থাকা মানুষকে একটু স্বস্তি দেওয়ার, কিন্তু অর্থ উপদেষ্টা হাঁটলেন পুরনো পথেই। ভ্যাট কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর কৌশলে মধ্যবিত্ত পেল না আশার আলো, বরং সংসার খরচের বোঝা আরও বাড়ল। আসন্ন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট যেন মধ্যবিত্তের প্রত্যাশা ভেঙে দিয়ে তাদের কাঁধে চাপিয়ে দিল সবচেয়ে বড় বোঝা। করহার বৃদ্ধি, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির মাধ্যমে সংসার চালানো হয়ে উঠছে আরও কঠিন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা এ অর্থ বছরে বাড়ানো হয়নি, অর্থাৎ চলতি অর্থ বছরে এটি আগের মতো 3,50,000 টাকাই থাকছে। তবে 2026-27 অর্থ বছর থেকে এটি 3,75,000 টাকায় উন্নীত করা হয়েছে, কিন্তু সেই সাথে কর হার 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ফলে যাদের বার্ষিক আয় 6 লাখ টাকার মধ্যে তারাই পড়ছে বাড়তি করের আওতায়, অর্থাৎ 7,20,000 টাকা আয় হলে আগে যেখানে কর দিতে হতো 8,000 টাকা, নতুন হার অনুযায়ী তা বেড়ে দাঁড়াবে 10,500 টাকা। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর আয় এটি। আবার শহর গ্রামাঞ্চলের সব করদাতার ন্যূনতম কর 5,000 টাকা করা হয়েছে। অবশ্য বিত্তশালীদের ছাড় দিতে ভোলেননি অর্থ উপদেষ্টা। সম্পদ কর বা সারচার্জে দিয়েছেন বড় ছাড়। নতুন করদাতাদের জন্য বাজেট কিছু স্বস্তির জায়গা রেখেছে। প্রথম রিটার্ন দাখিলকারীদের আয় ভেদে 1,000 থেকে 5,000 টাকার মধ্যে সীমিত কর নির্ধারণ করা হয়েছে। কিছু সেবার জন্য তুলে দেওয়া হয়েছে রিটার্ন জমার প্রমাণপত্রের শর্তও। নিত্য প্রয়োজনীয় পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে দৈনিক খরচও বাড়তে যাচ্ছে। ফ্রিজ, এসি, মোবাইল ফোন, প্লাস্টিক পণ্য, ব্লেড সবকিছুতেই ভ্যাট বাড়ানো হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের জীবনে। বাড়ি নির্মাণ কিংবা ফ্ল্যাট কেনা যাদের স্বপ্ন, তাদের জন্য বাজেটে রয়েছে বড় ধাক্কা। রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপে কর বাড়ানো, মার্বেল, গ্রানাইট শুল্ক দ্বিগুণ, সব মিলিয়ে নির্মাণ সামগ্রীর দাম নিশ্চিতভাবে বাড়তে যাচ্ছে। নারী ও শিশুদের ব্যয়েও বাড়ছে চাপ। বিদেশি খেলনার ট্যারিফ মূল্য, চকলেটের শুল্ক মূল্য এবং সৌন্দর্যবর্ধক পণ্যের আমদানি মূল্য বাড়ানো হয়েছে। ফলে শখের পণ্যগুলো কিনতে খরচ পড়বে বেশি। এদিকে ইলেকট্রিক গাড়ির সারচার্জও তুলে নেওয়া হয়েছে, যা সুসংবাদ বয়ে আনবে বিত্তশালীদের জন্য।